1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্টের টেট সংক্রান্ত অর্ডার এবং তার পরবর্তী সময়ে উদ্ভূত যে পরিস্থিতি সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমি অনেক রকম ভিডিও আপলোড করেছি এবং সেই ভিডিওগুলো দেখার পর আপনাদের নানা রকম জিনিস কিন্তু আপনারা কমেন্ট করছেন, আপনাদের যেগুলো জানার বিষয় আছে। তো দেখুন, আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের যে করা কমেন্টগুলো আছে, আমি প্রত্যেক দিনই বলেছি যে বিকেল বা সন্ধ্যের দিকে যখন হোক রাত্রিবেলার মধ্যে একটা করে কমপক্ষে একটা করে ভিডিও নিয়ে আসবো এবং যে ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের এই যে নতুন যে জটিলতা তৈরি হয়েছে এই বিষয়গুলোর যথাসম্ভব সমস্যার সমাধানের রাস্তা বা লেটেস্ট কী আপডেট আছে বা কী বিষয় চলছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, আজকে 29 সেপ্টেম্বর 2025 আমি যে ভিডিওগুলো আপলোড করেছি সেই ভিডিও নিচে কমেন্ট করে আপনারা যে বিষয়গুলো জানতে চেয়েছেন আমি সেই বিষয়গুলোর যথাসম্ভব চেষ্টা করছি যে যতটা সম্ভব সঠিক উত্তর দেওয়া যায়। তো দেখুন, তার আগে আপনারা যে কমেন্টগুলো করেছেন সেই কমেন্টগুলো আমি একটু দেখে নিই। দেখুন, প্রথমে আমার যে নানা রকম ভিডিওর মধ্যে যে সমস্ত কমেন্টগুলো এসছে, তো এখানে একজন কমেন্ট করেছেন, দেখুন যে 5 বছরের বেশি চাকরি আছে এমন শিক্ষকরা প্রমোশন না নিতে চাইলে তাদের কেন টেট দিতে হবে? না, আপনি হয়তো আমার যে ভিডিওগুলো দেখেছেন সেগুলো হয়তো একটু স্কিপ করে দেখেছেন বা হয়তো ভালো করে মন দিয়ে দেখেননি। তো আপনাকে বলবো, দয়া করে যখন ভিডিওগুলো দেখবেন প্রত্যেককেই বলবো যে একটু ভালো করে শুনবেন, ভালো করে দেখবেন। কারণ হচ্ছে স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু তথ্য কিন্তু আপনারা মিস করে যাবেন। দেখুন, অর্ডারের যে মূল কপিটা আছে যেটা আমি পোস্ট করেছি, আপনি অন্য ভিডিও দেখে নিতে পারেন বা সেখান থেকে স্ক্রিনশট মেরেও দেখে নিতে পারেন। যাদের মোটামুটি 5 বছরের চাকরি আছে, দুটো ভাগ আছে। যাদের মোটামুটি 5 বছরের চাকরি আছে তাদেরকে মোটামুটি টেট পরীক্ষা দিতে হবে না, তারা কিন্তু কন্টিনিউ করতে পারবে। তারা যদি প্রমোশন চায় তবে তাদের টেট কিন্তু দিতে হবে। আর যাদের 5 বছরের বেশি চাকরি আছে তাদের কিন্তু কোনো রকম টেট দিতে হবে না, তাদের কিন্তু অবশ্যই টেট দিতে হবে। মানে যাদের 5 বছরের বেশি আছে তাদের কিন্তু অবশ্যই টেট পরীক্ষা দিতে হবে। তো 5 বছরের চাকরি যাদের আছে এমন শিক্ষকদের প্রমোশন না নিতে চাইলে তাদের কেন টেট দিতে হবে এই বিষয়টা, এই ধরনের কোনো রকম উল্লেখ কিন্তু কিছু নেই। মানে 5 বছরের বেশি যাদের চাকরি আছে তাদের চাকরিটা কন্টিনিউ রাখার জন্যই কিন্তু টেট পরীক্ষাটা, সেখানে প্রমোশনের কোনো রকম উল্লেখ কিন্তু সেইভাবে কিছু নেই। তো কাজেই আগে চাকরি তারপরে তার প্রমোশন, এখনও পর্যন্ত সেরকম কোনো ক্লারিফিকেশন কিছু নেই। রিভিউ পিটিশন করা হয়েছে, রিভিউ পিটিশনে দেখা যাক। আপনি যে বিষয়টা বলেছেন খুব একটা দারুণ বিষয় বলেছেন, এই বিষয়টাকে নিয়ে আলোচনা হবে যে প্রমোশন যদি আমি না নিই তাহলে যেন আমার চাকরিটা যেন কন্টিনিউ থাকে। প্রমোশন নিতে গেলে সেটাকে আটকে দিতে পারেন বা ইনক্রিমেন্টটাকে যেমন করে হোক বন্ধ করতে পারেন, সেটা একটা আলাদা ম্যাটার। তো এটা রিভিউ পিটিশনে দেখা যাক কী হয়। আপনার প্রশ্নটা যথাযথ, সেই বিষয় নিয়ে রিভিউ পিটিশনে এক প্রস্ত আলোচনা হবে। আচ্ছা, পরবর্তী যে কমেন্ট করেছেন কি দেখি, যে টেট দিতে গেলে একটি বয়সের শেষ সীমা আছে। এতে বয়সের শেষ সীমা কত? এতে বয়সের শেষ সীমা কী বলবেন আপনি? এতে বয়সের শেষ সীমা 55। কারণ 55 বছর বয়স হয়ে গেলে আপনাকে আর টেট দিতে হচ্ছে না, আপনার চাকরিটা থেকে যাচ্ছে, আপনি প্রমোশন নিলেন না। কিন্তু 55 বছর বয়স পর্যন্ত আপনি যদি চাকরি করেন তাহলে আপনাকে অবশ্যই টেট দিতে হবে। তাই আপাতত সেই হিসাবে আপনাকে ধরেই নিতে হবে যে এটা বয়সের মোটামুটি শেষ সীমা 55 বছর। যারা চাকরিরত অবস্থায় আছেন প্রাথমিক বা উচ্চ প্রাথমিকে, যাদের 55 বছর হয়ে গেছে তারা ব্যাস আর টেট দেওয়ার দরকার নেই। এই অর্ডার অনুযায়ী আপাতত বয়সের শেষ সীমা 55 মনে হচ্ছে। আচ্ছা, আর একজন কি বলেছেন যে 23 আগস্ট 2010 ইন্ডিয়া গেজেটের যে নোটিফিকেশন, এই টেট সংক্রান্ত 6 নম্বর লাইনটা ভালো করে একটু ব্যাখ্যা করবেন। তো ঠিক আছে, ওটা আমি দেখাচ্ছি একটু পরে আপনাদেরকে, ওটাকে দেখিয়ে কিন্তু আমাকে ব্যাখ্যাটা করতে হবে, আমি ওটা করে দিচ্ছি। আর একজন কি বলেছেন যে প্যারা 62টা একটু ঠিক কি বলেছে এটা জানতে চাইছেন, এটাও আমি আপনাদের সামনে অর্ডারটা দেখিয়ে এখনই ব্যাখ্যা করে দিচ্ছি। আর কি বলেছেন, টেট কি সবাই দিতে পারবে? মানে যারা ডিএলএড কমপ্লিট করেছে? না, যারা কেবল টিচার তারাই দিতে পারবে। দেখুন, আপাতত টিচারদের চাকরি রক্ষার বিষয়টা হচ্ছে। তো টেট যারা ফ্রেশার আছে তাদের তো টেট অবশ্যই আছে, তাদের তো সুযোগ আছে। এটা কিন্তু পুরোপুরি গভর্নমেন্টের ওপর নির্ভর করছে। উড়িষ্যা গভর্নমেন্ট কিন্তু সিদ্ধান্ত নিয়েছে টিচারদের জন্য কিন্তু আলাদা করে টেট পরীক্ষা নেবে। অন্যান্য রাজ্য ঝাড়খণ্ড কিন্তু সেরকম কোনো কিছু উল্লেখ করেনি। ওনাদের বক্তব্য ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে বছরে 2বার ওরা টেট নেবে, সেখানে কিন্তু আলাদা করে টিচারদের কথা এখনও পর্যন্ত উল্লেখ করেনি। পশ্চিমবঙ্গ সরকার যদি মনে করে যে ইন সার্ভিস টিচার যারা আছেন তাদের জন্য আলাদা করে টেট নেবেন, অবশ্যই আলাদা করে ইন সার্ভিস টিচারদের টেট হবে, আর ফ্রেশারদের টেট তো অবশ্যই হয়। তবে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে ইন সার্ভিস টিচার যারা আছেন তাদের কিন্তু একটা, যদি টেট দিতে হয়, যদি কোনো রিভিউ পিটিশনে কোনো ভালো টিচারদের পক্ষে কিছু যদি না আসে, তাহলে অবশ্যই সরকারের মানবিক দিক থেকে বিষয়টা বিবেচনা করে ইন সার্ভিস টিচারদের কিন্তু অবশ্যই একটা আলাদা করে টেটের বন্দোবস্ত করা উচিত, যেমনটা উড়িষ্যা সরকার করেছে। এটা আমার ব্যক্তিগত মতামত, আপনারা জানাবেন আপনাদের কি মনে হয়। তো দেখুন, এই যে দুটো প্রশ্ন আছে এই বিষয়টাকে নিয়ে আমি একটু আলোচনা করি।
হ্যাঁ, 23 আগস্ট 2010-এর যে নোটিফিকেশন সেটা নিয়ে কী বলছেন দেখুন। জাজমেন্টের কপির একটা পার্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি। ওই দুটো প্রশ্ন যেটা একজন করেছেন যে 62-এর 4 নম্বর যেটা আছে, দেখুন 62-এর 4 নম্বর যেটা আছে এটাকে ক্ল্যারিফাই করার জন্য বলেছেন, এই যে 62-এর 4 নম্বরটাকে। আর একজন বলেছেন 23 আগস্ট 2010-এর যে বিষয়টা আছে সেটাকে বলেছেন। তো দেখুন 23 আগস্ট 2010-এর বিষয়টা দেখানোর জন্য আমি জাজমেন্টের মূল কপিটা আমি এখানে তুলে ধরেছি। দেখুন জাজমেন্ট আমি আপনাদের পরিষ্কার করে বুঝিয়ে দিই বিষয়টা কি, হঠাৎ করে এই পেজটা কেন কোথায় পেলাম। জাজমেন্টটা হচ্ছে 110 পাতার। সেখানে যখন পার্টি হয়েছিল, ওই যে আমি অ্যাপিলেন্ট পার্টি দেখবেন আগের ভিডিওতে দিয়েছি যে 3টে অ্যাপিলেন্ট পার্টি ছিল, তারপরে এনসিটিকে পার্টি করা হয়, তারা কিছু নথি বা তথ্য দেয়। তো সেই সমস্ত সামগ্রিক বিষয়টা কিন্তু 110 পাতা জাজমেন্টে আছে। আপনারা যদি চান আমি আপনাদের দিয়ে দেবো, একটু ভালো করে দেখবেন। অনেক বড় জাজমেন্ট, একটা ভিডিওর মাধ্যমে সেটাকে সঠিকভাবে পুরোটা ব্যাখ্যা করা কিন্তু সম্ভব না। তো সেখানের একটা ছোট্ট পার্ট যেটা বলছেন যে 23 আগস্ট 2010-এর কথাটা কিন্তু সেখানে আলোচনা হয়েছে। আপনাদের বিষয়গুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছে। 23 আগস্ট 2010-এর যে নোটিফিকেশন, যার ভিত্তিতে টেটটা কিন্তু ম্যান্ডেটরি করা হয়েছে, সেই বিষয়টা নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টে আলোচনা হয়েছে। যদি আপনারা মনে করে থাকেন যে সেটা নিয়ে আলোচনা না করি জাজমেন্ট এসছে, সেটা কিন্তু আপনাদের বুঝতে কোথাও ভুল হচ্ছে। দেখুন সেই যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, জাজমেন্ট কপির এই অংশটাই তার প্রমাণ। একটু দেখে নিন, তারপরে আমি বলে দিচ্ছি বিষয়টার জটিলতাটা কোথায়। দেখুন জাজমেন্টের কপির 62 নম্বর পয়েন্টে দেখুন কি বলেছে। ওই যে বিষয়টা 23 আগস্ট 2010 নিয়ে কিন্তু এখানে বলেছে যে পার্সুয়েন্ট দেয়ার টু দ্য এনসিটি ভাই নোটিফিকেশন, এখানে মেমো নাম্বারটা দিয়েছে, ডেটেড অন 23 আগস্ট 2010, লেট ডাউন দ্য মিনিমাম কোয়ালিফিকেশন ফর আ পার্সন টু বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ আ টিচার ইন ক্লাসেস 1 to 8 in a school referred to in clause of section 2 of the RT Act. This is when the TET was made mandatory for the first time. ওই যে বিষয়টা বললাম 23 আগস্ট 2010-এর যে মিনিমাম কোয়ালিফিকেশন যেটা এনসিটি দিয়েছিল এবং যেখানেই প্রথম টেটটাকে ম্যান্ডেটরি করা হয়, তো সেখানকার কোয়ালিফিকেশনটা কিন্তু এই জাজমেন্ট কপির এখানে উল্লেখিত আছে। আমরা জানি এখন যে নিয়োগগুলো হয় মোটামুটি এই যে কোয়ালিফিকেশন, এই যে পোর্শনটা কিন্তু প্রত্যেকটা নোটিফিকেশানে থাকে, নিয়োগ বিজ্ঞপ্তিতে এই নোটিফিকেশানটা থাকে। তো এখানে দেখুন ওই যে 23 আগস্ট 2010 অনুযায়ী যে মিনিমাম কোয়ালিফিকেশান কী বলা আছে, আমরা জানি প্রত্যেকে 1 to 5-এর ক্ষেত্রে সিনিয়র সেকেন্ডারি 50% অথবা গ্র্যাজুয়েশন হলে চলবে, তার সাথে ডিএলএড কিন্তু ম্যান্ডেটরি থাকতে হবে। এখানে কিন্তু বিএডের কথা কোথাও উল্লেখ নেই। আচ্ছা, আর তার সাথে কি বলেছে না, তার সাথে কিন্তু আপনাদের টেট যেটা, সেই টেট পরীক্ষাটা কিন্তু কোয়ালিফাই করা থাকতে হবে বা টেটটা কিন্তু থাকতে হবে। এইটা হচ্ছে 23 আগস্ট। এই দেখুন অর অ্যান্ড পাস ইন দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট টু বি কন্ডাক্টেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইন্স ফ্রেমড বাই দ্য এনসিটি ফর দ্য পারপাস। তো এই জিনিসটা বলেছে। তো এই জিনিসটা কি না, 23 আগস্ট 2010-এ একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ঠিক করে দেওয়া হয়। RT 2009-এর চালু হওয়ার পর, এবং টিচার মানে আমাদের বুনিয়াদী শিক্ষা বেসিক এডুকেশনের ক্ষেত্রে 1 to 8-এর ক্ষেত্রে শিক্ষকদের যোগ্যতা কী হবে সেটা কিন্তু এখানে পরিষ্কার উল্লেখ আছে। এবং সেই অনুযায়ী বিভিন্ন রাজ্য সরকার 2010 সালের পর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষক নিয়োগ করে আসছেন, যেখানে 1 to 5 প্রাইমারির ক্ষেত্রে HS 50% এবং ডিএলএড এবং বিএড অথবা ডিএলএড ধরা হয়, সেখানে এইচএসে 50%টা দেখা হয় না, তার সাথে টেটটা কিন্তু ম্যান্ডেটারি। আর 6 to 8-এর ক্ষেত্রে বিএ বিএসসি 50%, 2 বছরের ডিএলএড, 1 বছরের বিএড, টাইম টু টাইম যেটা যেরকম আছে, 2 বছরও আছে কিছু ক্ষেত্রে বিএড, এবং তার সাথে টেটটা কিন্তু ম্যান্ডেটারি, এটা বলা হয়েছে। তা এই জিনিসটা কিন্তু সুপ্রিম কোর্টে আলোচনা হয়েছে। আপনারা যদি মনে করে থাকেন যে 2010-এর নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের সামনে রাখা হয়নি, অবশ্যই রাখা হয়েছে। তাহলে জটিলতাটা কোথায় তৈরি হলো সেটা আমি আপনাদের সামনে এক্ষুনি বলছি। তার আগে আমি 62 4 পয়েন্টটাকে একবার তুলে ধরি। আচ্ছা, যারা বলছেন যে 62 4 পয়েন্টে কী আছে, হ্যাঁ 62 4 পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা আমি আগে বুঝিয়ে দিই, তারপর জটিলতার বিষয়টা তুলে ধরছি। আচ্ছা, টিচার অ্যাপয়েন্টেড বিফোর দ্য ডেট অফ দিস নোটিফিকেশন, কোন নোটিফিকেশন? 23 আগস্ট 2010-এর যে নোটিফিকেশন, তার আগে যে সমস্ত টিচাররা নিয়োগ হয়েছেন, তো তাদের ক্ষেত্রে কি বলা আছে, কি বলা ছিল দেখুন। দ্য ফলোয়িং ক্যাটেগরিজ অফ দ্য টিচার অ্যাপয়েন্টেড ফর ক্লাস 1 to 8 prior to the date of this notification need not acquire the minimum qualification specified para 1 above। বলছে এই যে 23 আগস্টে যে বিজ্ঞপ্তি, তো বিজ্ঞপ্তি প্রকাশের আগে যারা নিযুক্ত হয়েছেন শিক্ষকতা পেশায়, তাদের কিন্তু কোনো রকমভাবে এই যে কোয়ালিফিকেশান, এই যে শর্তগুলো কিন্তু মানার দরকার নেই। আপনারা সঠিক জায়গাটাই প্রশ্ন করেছেন যে এই বিজ্ঞপ্তিতে যখন পরিষ্কার করে বলাই আছে যে 23/8/2010-এর আগে যারা নিযুক্ত হয়েছেন তাদের কোনো রকম ওই কোয়ালিফিকেশানটাকে মেনটেন করার দরকার নেই, তাহলে আবার কেন এই জটিলতার সূত্রপাত হচ্ছে?
আমার ভিডিওগুলো যদি একটু দেখেন, একটু আগের 2-3 দিন আগেকার একটা ভিডিও দেখবেন, আমি আসল জায়গাটা আপনাদের সামনে তুলে দিই। দেখুন 2009-এর আরটি অ্যাক্ট 2010-এ চালু হয়। এনসিটিই সেই অ্যাক্টের ভিত্তিতে 23শে আগস্ট 2010-এর নোটিফিকেশন করে। সেই নোটিফিকেশনের সামনে মাধ্যমে বিভিন্ন যে যোগ্যতা, শিক্ষক নিয়োগের যে যোগ্যতা, শিক্ষকদের যে যোগ্যতা, সেটা কিন্তু নির্ধারণ করা হয়। পরবর্তী সময় 2012-তে একটা অ্যামেন্ডমেন্ট আসে। সেখানে বলা হয় যে প্রয়োজন পড়লে 3 বছরের মধ্যে এই যে যোগ্যতা বা যে বিভিন্ন বিষয়গুলো, এগুলো কিন্তু অ্যামেন্ডমেন্টগুলো আনা হবে এবং পরিবর্তন করা হবে। আমি ছোট করে বলে দিলাম, মেন ঝামেলা সূত্রপাত হয় 2017-র অ্যামেন্ডমেন্ট। সেই 2017-র অ্যামেন্ডমেন্টটি কিন্তু আসল জটিলতার জায়গাটা তৈরি করে। তা আপনারা যারা অনেকে মনে করছেন যে 2010-এ এটা লেখা ছিল, 2010-এ এটা ছিল, এই প্যারাতে এটা, ওই প্যারাতে এটা, বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে প্রত্যেকটা বিষয় রাখা হয়েছে। কি রাখা হয়নি ভালো করে জানেন? যে 2017-টাকে রাখা হয়েছে, কিন্তু মাঝে যে 2012-র যে জায়গাটা আছে, সেই 12 জায়গাটাকে আরও ভালো করে ক্লিয়ার করতে হবে। আমি এখন আপাতত ভিডিওগুলো আপনাদের সামনে করে দিচ্ছি। আমি কাল থেকে চেষ্টা করব যে এই সমস্যা সমাধানের সম্ভাব্য রাস্তাগুলো কি আছে, সেই রাস্তাগুলো নিয়ে আমি একটা একটা করে পয়েন্ট আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরার চেষ্টা করব। আমি জাস্ট আপনাদের সামনে বিষয়টাকে তুলে ধরবো, কিন্তু এটা আইনি লড়াই, রিভিউ পিটিশন কোর্টের সামনে গিয়ে পৌঁছাবে। আশা করছি এই সমস্যার সমাধান একটা অবশ্যই হবে। তো যারা ভাবছেন যে 2010-এর যে নোটিফিকেশানে যেটা উল্লেখ ছিল, অবশ্যই ঠিকই বলছেন। সেই নোটিফিকেশান, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী তার আগে যাদের নিয়োগ হয়ে গেছে তাদের কোনো রকমভাবে টেট দেওয়ার দরকার নেই। কিন্তু তারা এটাও ভুলে যাবেন না, 2017-র অ্যামেন্ডমেন্টটা যতক্ষণ পর্যন্ত বলবৎ আছে, ততক্ষণ পর্যন্ত সেই অ্যামেন্ডমেন্টে কিন্তু বলা আছে যে যারা পূর্বতন যারা কর্মচারী আছেন, যারা আগে নিযুক্ত হয়েছেন, তাদের কিন্তু টেট পরীক্ষাটা দিতে হবে বা যোগ্যতাটাকে অর্জন করতে হবে। তো সেই যে 2017-র অ্যামেন্ডমেন্ট, সেই জায়গাটাই হচ্ছে আসল জায়গা। সেই জায়গাটার উপর কিন্তু লড়াইটা করতে হবে। তা আশা করছি আপনাদের ভিডিওটা মোটামুটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই ভিডিওগুলো স্কিপ করবেন না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সমস্যা সমাধানের রাস্তা, আরও কিছু ডিটেলস নিয়ে আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে উপস্থিত হব। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।